নমস্কার, আমি পায়েল। আর পায়েলের গল্পের গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগত। একটা অনুরোধ নিয়ে এসেছি আপনাদের কাছে। একটি উপন্যাস শোনাবার ইচ্ছে হয়েছে আমার। আসলে উপন্যাসটি যখনই পড়লাম তখনই মনে হচ্ছিল কখন আপনাদের শোনাবো, কিন্তু তারপরে মনে হলো উপন্যাস তো একেবারে শোনানো সম্ভব নয়, বেশ কয়েকটি পর্বে আপনাদের শোনাতে হবে। মনের মধ্যে একটা দ্বিধা কাজ করছিল, পর্ব আকারে যদি আপনাদের শোনাই আপনারা শুনতে আগ্রহী হবেন তো? কিন্তু তারপরে ভাবলাম, ভালো জিনিস মানে ভালো গল্প হলে আমরা তো সকলেই উৎসুক হয়ে থাকি কখন শুনবো। আর আপনাদের ওপর আমার ভরসাও রয়েছে, আপনারা নিশ্চয়ই আমার প্রত্যেকটি পর্বই মন দিয়ে শুনবেন যখন উপন্যাসটির নাম শুনবেন। আসলে আমি ভেবেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস বিপিনের সংসার শোনাবো আপনাদের। আজ থেকেই তাহলে শুরু করি সেই উপন্যাস শোনানো। আজ শুনুন বিপিনের সংসারের পর্ব 1। বিপিন সকালে উঠিয়া কলাই চটা পেয়ালাটায় সবে এক পেয়ালা চা লইয়া বসিয়াছে। এমন সময় দেখা গেল তেঁতুলতলার পথে লাঠি হাতে লম্বা চেহারার কে যেন হন হন করিয়া উহাদের বাড়ির দিকেই চলিয়া আসিতেছে। বিপিনের স্ত্রী মনোরমা ঘরের মধ্যে ঢুকিয়া বলিল, দেখো তো কে একটা মিনসে এদিকে আসছে। বিপিন বলিল, জমিদার বাড়ির দরওয়ান গো, আমি বুঝতে পেরেছি। ডাকের ওপর ডাক, চিঠি দিয়ে ডাক, আবার লোক পাঠিয়ে ডাক। মনোরমা বলিল, এসেছ তো ধরো আজ দিন 20, ডাক দেওয়ার আর দোষ কি? বিপিনের বড় ভাতৃবধূ এই সময় ঘরে ঢুকিয়া বলিলেন, পলাশপুর থেকে বোধহয় লোক আসছে, এগিয়ে যাও তো ঠাকুরপো। বিপিন বিরক্ত মুখে চায়ের পেয়ালাটায় চুমুক দিয়া ঘর হইতে বাহির হইয়া উঠানে গিয়া দাঁড়াইল এবং আগন্তুক লোকটির সঙ্গে দুই একটি কথা বলিয়া তাহাকে বিদায় দিয়া একখানি চিঠি হাতে সোজা রান্নাঘরে গিয়া মাকে বলিল, এই দেখো মা, ওরা আবার চিঠি লিখেছে, দুদিন যে জিরোবো তার উপায় নেই। বিপিনের মা বলিলেন, তা তো এছো বাপু 20-22 দিন কি তার বেশি, তাদের কাজের সুবিধের জন্যই তো তোমায় রেখেছে, এখানে তুমি বসে থাকলে তাদের চলে? সকলের মুখেই ওই এক কথা, যেমনই মা তেমনই স্ত্রী, কাহারও নিকটে একটু সহানুভূতি পাইবার উপায় নাই, কেবল যাও যাও শব্দ। টাকা রোজগার করিতে পারো, সবাই খুশি, তোমার সুখ দুঃখ কেহই দেখিবে না। বিরক্তির মাথায় বিপিন স্ত্রীকে বলিল, আর একটু চা দাও দিকি। মনোরমা বলিল, চার হবে কি দিয়ে, দুধ যা ছিল সবটুকু দিয়ে দিলাম। বিপিন বলিল, র চা খাবো তাই করে দাও। চিনিও তো নেই, র চাইবা কেমন করে খাবে? মাকে বলো ওর গুড়ের নাগড়ি থেকে একটু গুড় বের করে দিতে, তাই দিয়ে করো। মনোরমা ঝাঁঝের সঙ্গে বলিল, মাকে তুমি গিয়ে বলো, বুড়ো মানুষ, দশমী আছে, দোয়াদশী আছে, ওই তো একখানা গুড়ের নাগড়ি, তাও চা খেয়ে খেয়ে অর্ধেক খালি হয়ে গিয়েছে, এখনো 3 মাস চললে তবে নতুন গুড় উঠবে, ওর চলবে কিসে? এদিকে তো নতুন এক নাগড়ি আখের গুড় কিনে দেবার কড়ি জুটবে না সংসারে, মায়ের কাছ থেকে রোজ রোজ গুড় চাইতে লজ্জা করে না? বিপিন আর কোনো কথা না বলিয়া চুপ করিয়া গেল। তাহার মনটা আজ কয়দিন হইতেই ভালো নয়। প্রথম তো সংসারে দারুণ অনটন, তার উপর স্ত্রীর যা মিষ্টি বুলি, বেশ সে পলাশপুরি যাইবে, আজই যাইবে। আর বাড়ি থাকিয়া লাভ কি? বাড়ির কেহই তেমন পছন্দ করে না যে সে বাড়ি থাকে। এমন সময় বাহির হইতে গ্রামের কৃষ্ণলাল চক্রবর্তী ডাকিয়া বলিলেন, বিপিন, বাড়ি আছো হে?
বিপিন পাশের ঘরের উদ্দেশ্যে বলিল, কেষ্ট কাকা আসছেন, সরে যাও। পরে অপেক্ষাকৃত সুর চড়াইয়া বলিল, আসুন কাকা আসুন, এই ঘরেই আসুন। কৃষ্ণলালের বয়স 44 বছর, কিন্তু চুল বেশিয়া পাকিয়া যাওয়ায় ও অর্ধেক দাঁত পড়িয়া যাওয়ার দরুন দেখায় যেন 60 বছরের বৃদ্ধ। তিনি ঘরের মধ্যে ঢুকিয়া বলিলেন, ও কে এসেছিল হে? তোমার বাড়ি একজন খোট্টা মতো। ও পলাশপুর থেকে এসেছিল আমায় নিয়ে যাওয়ার জন্যে। বেশ তো, যাও না, এখানে বসে মিছে কষ্ট পাওয়া। আহা, সে জন্যে না কেষ্ট কাকা, পলাশপুরে বাবা যখন চাকরি করতেন সে একদিন গিয়েছে, এখন প্রজা ঠেঙিয়ে খাজনা আদায় করার দিন নেই, অথচ টাকা না আদায় করতে পারলে জমিদারের মুখ ভার। আমি ধোপাখালির কাছারিতে থাকি, আর পলাশপুর থেকে ক্লাব তো লোক আসছে, ক্লাব তো টাকা পাঠাও এই বলি। বলুন দেখি, আদায় না হলে আমি বাপের বিষয় বন্ধক দিয়ে এনে তোমাদের টাকা জোগাবো মশাই? কৃষ্ণ চক্রবর্তী বলিলেন, তোমার বাবার আমলের সেই পুরনো মনিবি আছে তো? তারা তো জানে তুমি বিনোদ চাটুর্যের ছেলে। তোমার বাপের দাপটে জানে বলেই তো আরো মুশকিল। বাবা যেভাবে খাজনা আদায় করতেন এখনকার আমলে তা চলে না কাকা, অসম্ভব। দিনের হাওয়া বদলেছে, এখন চোখ কান ফুটেছে সবারই। সত্যি কথা বলছি, আমারও কাজ ভালো লাগে না, প্রজা ঠ্যাঙাবার জন্যেও না, তাতে আমার তত ইয়ে হয় না। কিন্তু জমিদার আর জমিদার গিন্নি ঘুণ একেবারে, কেবল দাও দাও বলি, না দিলেই মুখ ভার। তার কি করবে বলো? পরের চাকরি করার তো কোনো দরকার ছিল না তোমার। বিনোদ দাদা যা করে রেখে গিয়েছিলেন, পায়ের ওপরে পা দিয়ে বসে খেতে পারতে, সবই যে উড়িয়ে দিলে। বিনোদ দাদাও চোখ বুঝলেন, তোমরা ওড়াতে শুরু করলে। এখন আর হা হুতাশ করলে কি হবে বলো? এসব কথা বিপিনের তেমন ভালো লাগিতেছিল না। স্পষ্ট কথা কাহারও ভালো লাগে না। সে তাড়াতাড়ি বলিয়া উঠিল, সে যাক কাকা, আমায় একটা শশার চারা দিতে পারেন? আছে বাড়িতে? এই সময় বিপিনের বিধবা বোন বিনা ঘরে ঢুকিয়া বলিল, দাদা, মা ডাকছে, একবার রান্নাঘরের দিকে শুনে যাও। ইহার অর্থ সে বোঝে, সংসারে হেন নাই তেন নাই, লম্বা ফর্দ শুনিতে হইবে, মা নয় স্ত্রীর নিকট হইতে। কৃষ্ণলাল বসিয়া থাকার দরুন মায়ের নাম দিয়া ডাক আসিতেছে। বিপিন বলিল, বসুন কাকা, আসছি। কৃষ্ণলাল উঠিয়া পড়িলেন। সকালবেলা বসিয়া থাকিলে তার চলিবে না, অনেক কাজ তার। মনোরমা দালানের দৌড়ে আসিয়া দাঁড়াইয়াছিল, বলিল, কেষ্ট কাকার সঙ্গে বসে গল্প করলে চলবে তোমার? ঘুরিয়ে না বলে সোজাভাবেই কথাটা বলো না কেন? কি নেই? কিচ্ছু নেই। একদানা চাল নেই, তেল নেই, ডাল নেই, একটি আলু নেই, হাড়ি চড়বে না এবেলা। বিপিন ঝাঁজের সঙ্গে বলিল, না চড়ে না চড়ুক, রোজ রোজ পারি নে, একবেলা উপোস করে সব পড়ে থাকো। মনোরমা কড়া সুরে জবাব দিল, লজ্জা করে না একথা বলতে? আমি আবার নিজের জন্যে বলিনি। মা কাল একাদশীর উপোস করে রয়েছেন, উনিও কি আজ উপোস করে পড়ে থাকবেন? সব কি আমার জন্যে সংসারে আসে? ওই বিনারও গিয়েছে কাল একাদশী, ও ছেলে মানুষ, কপালই না হয় পুড়েছে, খিদে তেষ্টা তো পালায়নি তা বলে। মনোরমার যুক্তি নিষ্ঠুর, অকাট্য। বিপিন বাড়ি হইতে বাহির হইয়া তেমাথার মোড়ের বড় তেঁতুলতলার ছায়ায় একখানা যে কাঠের গুড়ি পড়িয়া আছে তাহারই উপর আসিয়া বসিল। চাল নাই, ডাল নাই, এ নাই, ও নাই, সে তো চুরি করিতে পারে না। একটা পয়সা নাই হাতে, বাজারের কোনো দোকানে ধার দিবে না, বহু জায়গায় দেনা। উপায় কি এখন? না, পলাশপুরে যাওয়াই স্থির। বাড়িরে নরক যন্ত্রণার চেয়ে সে ভালো,
দিনরাত মনোরমার মধুর বাক্যি আর কেবল নাই নাই বলি তো শুনিতে হইবে না। প্রজা ঠেঙানোর অনিচ্ছা ইত্যাদি বাজে ওজোর, ও কিছু না। সে বিনোদ চাটুর্যের ছেলে, প্রজা ঠেঙাইতে পিছু পাও না। কিন্তু আর একটা কথাও আছে তাহার সেখানে যাইবার অনিচ্ছার মূলে। ধোপাখালি কাছারির তহবিল হইতে সে জমিদারদের না জানাইয়া 40টি টাকা ধার করিয়াছিল, তাহার শোধ দেওয়া হয় নাই। বিপিনের ভয় আছে, হয়তো এই ব্যাপারটা ধরা পড়িয়া গিয়াছে, সেই জন্যে জমিদারের এত ঘন ঘন তাগাদা তাহাকে লইয়া যাইবার জন্য। বিপিনের ছোট ভাই বলাই আজ 4-5 মাস অসুস্থ। তাহার চিকিৎসার ব্যবস্থা করার জন্যই টাকা কয়টি নিতান্ত দরকার ছিল। বলাইকে রানাঘাটে লইয়া গিয়া বড় ডাক্তারকে দেখানো হইয়াছে এবং এখন আগের চেয়ে সে অনেকটা সারিয়া উঠিয়াছে বলিয়া ডাক্তার আশ্বাস দিয়াছেন। বলাই বর্তমানে রানাঘাটে মিশনারি হাসপাতালে আছে। পরদিন পলাশপুর যাওয়ার পথে বিপিন রানাঘাট হাসপাতালে গেল। স্টেশন থেকে হাসপাতাল প্রায় মাইল খানেক দূরে, বেশ ফাঁকা মাঠের মধ্যে। বলাই দাদাকে দেখিয়া কাঁদিতে আরম্ভ করিল। দাদা, আমায় এখানে এরা না খেতে দিয়ে মেরে ফেললে, আমায় বাড়ি নিয়ে যাবে কবে? আমি তো সেরে গেছি, না খেয়ে মোলাম। তোমায় পায়ে পড়ি দাদা, বাড়ি কবে নিয়ে যাবে বলো? খেতে দেয় না তোর অসুখ বলেই তো। আচ্ছা আচ্ছা, পলাশপুর থেকে ফিরবার পথে তোকে নিয়ে যাব ঠিক। কি খেতে ইচ্ছে হয়? মাংস খাইনি কতদিন, মাংস খেতে ইচ্ছে হয়। বৌদিদির হাতে রান্না মাংস। আচ্ছা, হবে হবে, এই মাসেই নিয়ে যাব। বিপিন আড়ালে নার্সকে জিজ্ঞাসা করিল, আমার ভাই মাংস খেতে চাইছে, একটু আধটু। নার্স এদেশি খ্রিস্টান, পূর্বে কৈবর্ত ছিল, গোলগাল দোহারা, বেশি বয়স নয়। ভ্রুকুটি করিয়া বলিল, মাংস খেয়ে মরবে যে? নেফ্রাইটিসের রুগী অত্যন্ত ধরা কাঠের মধ্যে না রাখলে যা একটু সেরে আসছে তাও যাবে, মাংস? বৈকালের দিকে 5 মাইল পথ হাঁটিয়া বিপিন পলাশপুরে পৌঁছিল। বিপিনের বাবা বিনোদ চাটুর্যে এখানে কাজ করিয়া গিয়াছেন, সুতরাং বিপিনের জমিদার বাড়ির সর্বত্র অবাধ গতি। সে অন্দরে ঢুকিতেই জমিদার গৃহিণী বলিয়া উঠিলেন, আরে এসো এসো বিপিন, কখন এলে? তারপর তোমার ভাই এখনো সেই হাসপাতালেই রয়েছে? কেমন আছে আজকাল? জমিদার অনাদি চৌধুরী বিপিনের গলার স্বর শুনিয়া দোতলা হইতে ডাক দিয়া বলিলেন, ওকে বিপিন না? এলে এতদিন পরে? 10 দিনের ছুটি নিয়ে বাড়ি গিয়ে করলে 2 মাস। এরকম করে কাজ চলবে? দাঁড়াও, আমি আসছি। বিপিন জমিদার গৃহিণীকে প্রণাম করিল। গৃহিণীর বয়স 40 ছাড়াইয়াছে, রং ফর্সা, মোটা সোটা চেহারা, পরনে চওড়া লাল পাড় শাড়ি, হাতে 2 গাছা সোনার বালা ছাড়া অন্য কোনো গহনা নাই। তিনি বলিলেন, এসো এসো, বেঁচে থাকো। তোমাকে ডাকার আরো বিশেষ দরকার। খুকিকে নিয়ে জামাই আসছেন বুধবারে। ঘরে একটা পয়সা নেই। ধোপাখালির কাছারি আজ 2 মাস বন্ধ। তাগাদাপত্র না করলে জামাই এলে একেবারে মুশকিলে পড়ে যেতে হবে। সেই জন্যে কর্তা তোমার ওখানে কাল লোক পাঠিয়েছিলেন তোমায় নিয়ে আসতে। অনাদি চৌধুরী ইতিমধ্যে নামিয়া আসিয়াছিলেন। তার বয়স 60-এর উপর। বর্তমান গৃহিণী তার দ্বিতীয় পক্ষ। বাতের রোগী বলিয়া খুব বেশি নড়াচড়া করিতে পারেন না, যদিও শরীর এখনো বেশ বলিষ্ঠ। একসময় দুর্দান্ত জমিদার বলিয়া ইহার যথেষ্ট খ্যাতি ছিল। অনাদি চৌধুরী বলিলেন, খুকি আসছে বুধবারে।
এদিকে ধোপাখালি কাছারি আজ 2 মাস বন্ধ, একটি পয়সা আদায় তহসিল নেই। তোমার কাণ্ডজ্ঞানটা যে কি তাও তো বুঝিনে। তোমার বাবার আমলে এই মহল থেকে 300 টাকা ফি মাসে আদায় ছিল, আর এখন সেই জায়গায় 50-60 টাকা আদায় হয় না। তুমি কাল সকালেই চলে যাও কাছারিতে। মঙ্গলবার রাতের মধ্যে আমার 40টা টাকা চাই, নইলে মান যাবে। জামাই আসছে এতকাল পরে, কি মনে করবে? আদর যত্ন করব কি দিয়ে? জমিদার গৃহিণী বলিলেন, আর আসবার সময় কিছু কুমড়ো, বেগুন, থোড় কিংবা মোচা, আর যদি পারো ভালো মাছ একটা রঘুদের পুকুর থেকে, আর কিছু শাকসবজি আনবে। ঘানি ভাঙানো সর্ষের তেল এনো 250, আর 1 ভাঁড় আখের গুড় যদি পাও। বিপিন মনে মনে হাসিল। জমিদার গৃহিণী যে এই সমস্ত আনিতে বলিতেছেন, সবই বিনামূল্যে প্রজা ঠেঙাইয়া, নতুবা পয়সা ফেলিলে জিনিসের অভাব কি? যদি পাও কথার মানেই হইল যদি বিনামূল্যে পাও। এমন ছোট নজর আর এমন কৃপণ স্বভাব, পরের জিনিস এমনই যোগাইতে পারো, খুব খুশি। দায় পড়িয়াছে বিপিনের পরের সাপ মন্নি কুড়াইয়া তাহাদের জন্য বেশাতি আনিবার। এমনই তো ছোট ভাইটা হাসপাতালে পড়িয়া শুষিতেছে। এসব জন্যই এখানকার চাকুরির অন্ন তাহার গলা দিয়া নামে না। পলাশপুর হইতে ধোপাখালির কাছারি 8 ক্রোশ। নায়েবের জন্য গাড়ির ব্যবস্থা করিবেন তেমন পাত্র নন অনাদি চৌধুরী। সুতরাং সারা পথ হাঁটিয়া সন্ধ্যার পূর্বে বিপিন কাছারি পৌঁছিল। কাছারি ঘরে ক্যানেস্ত্রা, কাটা টিনের দেওয়াল, চাল খড়ের। স্থানীয় জনৈক নাপিতের পুত্র মাসিক 12 আনা বেতনে কাছারিতে ঝাঁটপাটের কাজকর্ম করে। বিপিন তাহাকে সংবাদ দিয়া আনাইল। সে ঘর খুলিয়া ঝাঁট দিয়া কাছারি ঘরটাকে রাত্রিবাসের কতকটা উপযোগী করিয়া তুলিল বটে, কিন্তু বিপিনের ভয় হইতেছিল। মেঝেতে যেরকম বড় বড় 4-5টা ইঁদুরের গর্ত হইয়াছে, রাত্রিবেলা সাপ খোপ না বাহির হয়। চাকর ছোকরা একটা কাজ ভাঙা হ্যারিকেন লণ্ঠন জ্বালিয়া ঘরের মেঝেতে রাখিয়া বলিল, নায়েব বাবু, রাত্রে কি খাবা? কিছু খাবো না, তুই যা। সে কি বাবু, তা কখনো হতে পারে? খাবা না কিছু, রাত কাটাবা কেমন করে? একটু দুধ দেখে আসি পাড়ার মধ্যে, আপনি বসেন বাবু। এই ছোকরা চাকর যে যত্ন করে, দরদ দেখায়, বিপিন অনেক আপনার লোকের কাছেও তেমন ব্যবহার পায় নাই। এ কথা তাহার মনে হইল। অন্ধকার রাত্রি। কাছারির সামনে একটু ফাঁকা মাঠ, অন্য সব দিকে ঘন বাঁশবন। এক কোণে একটা বড় বাদাম গাছ। অনাদি চৌধুরীর বাবা হরিনাথ চৌধুরী কাছারি বাড়িতে এটি শখ করিয়া পুঁতিয়াছিলেন, ফলের জন্যে নয়, বাহার ও ছায়ার জন্য। বাঁশবনে অন্ধকার রাত্রে ঝাঁকে ঝাঁকে জোনাকি ঘুরিয়া ঘুরিয়া চক্রাকারে উড়িতেছে, ঝিঁঝি ডাকিতেছে, মশা বিন বিন করিতেছে কানের কাছে। কাছারির কাছাকাছি লোকজনের বাস নাই, ভারী নির্জন। বিপিন একা বসিয়া বাহিরের দিকে চাহিয়া ভাবিতে লাগিল। কত কথাই মনে আসে। বাড়ি হইতে আসিয়া মন ভালো নয়। হাসপাতালে ছোট ভাইটার রোগশীর্ণ মুখ মনে পড়িল। মনোরমার ঝাঁঝালো টকটক কথাবার্তা, সংসারে ঘোর অনটন, বাজারে হেন দোকান নাই যেখানে দেনা নাই। আজ শনিবার, সামনের বুধবারে মহাল হইতে 40টা টাকা ও 1 গাদা ফল, তরকারিপত্র, মাছ, দই জমিদার বাড়ি লইয়া যাইতে হইবে জামাইয়ের অভ্যর্থনার জোগাড় করিতে। 3 দিনের মধ্যে এই গরিব গায়ে 40 টাকা আদায় হওয়া দূরের কথা, 10টি টাকা হয় কিনা সন্দেহ।
অথচ জমিদার বা জমিদার গিন্নি তা বুঝিবেন না, দিতে না পারিলেই মুখ ভার হইবে তাদের। কি বিষম মুশকিলে সে পড়িয়াছে, অথচ চিরকাল তাহাদের এমন অবস্থা ছিল না। বিপিনের বাবা এই কাছারিতে এক কলমে 19 বছর কাটাইয়া গিয়াছেন এই জমিদারদের কাছে, যথেষ্ট অর্থ রোজগার করিতেন, বাড়িতে লাঙল রাখিয়া চাষবাস করাইতেন, গ্রামের মধ্যে যথেষ্ট নামডাক প্রতিপত্তি ছিল। বাবা চক্ষু বুঝিবার সঙ্গে সঙ্গে সব গেল। কতক গেল দেনার দায়ে, কতক গেল তাহারই বদ খেয়ালিতে। অল্প বয়সে কাঁচা টাকা হাতে পাইয়া কুসঙ্গীর দলে ভিড়িয়া ফুর্তি করিতে গিয়া টাকা তো উড়িলই, ক্রমে জমি জমা বাধা পড়িতে লাগিল। তারপর বিবাহ, সে এক মজার ব্যাপার। তখনও পর্যন্ত যতটুকু নামডাক ছিল পৈতৃক আমলের, তাহারই ফলে এক অবস্থাপন্ন বড় গৃহস্থের ঘরের মেয়ের সহিত হইল বিবাহ। মেয়ের বাবা নাই, কাকা বড় চাকুরি করেন, শালাশালিরা সব কলেজে পড়া। বিপিন ইংরাজিতে কোন রকমে নাম সই করিতে পারে মাত্র। মনোরমা শ্বশুরবাড়ি আসিয়াই বুঝিল, বাহির হইতে যত নাম ডাকি থাকুক, এখানকার ভিতরের অবস্থা অন্তঃসার শূন্য। সে বড় বংশের মেয়ে, মন গেল তার সম্পূর্ণ বিরূপ হইয়া। স্বামীর সহিত সদ্ভাব জমিতে পাইল না যে ইহাতে বিপিন মনে প্রাণে স্ত্রীকে অপরাধিনী করিতে পারে কই। এই যে লায়েব বাবু, কখন আলেন? দণ্ডবত হই। বিপিনের চমক ভাঙিল। আগন্তুক এই গ্রামেরই একজন বড় প্রজা, নরহরি দাস, জাতিতে মুছি, শুয়োরের ব্যবসা করিয়া হাতে 2 পয়সা করিয়াছে। বিপিন বলিল, এসো নরহরি, বড় মুশকিলে পড়েছি। বুধবারের মধ্যে 40টি টাকার জোগাড় কি করে করি বলো তো? বাবুর জামাই মেয়ে আসবেন, টাকার বড্ড দরকার। আমি তো এলাম 2 মাস পরে, টাকা জোগাড় না করতে পারলে আমার তো মান থাকে না। কি করি ভারী ভাবনায় পড়ে গেলাম যে। নরহরি বলিল, এসব কথা এখন নয় বাবু, খাওয়া দাওয়া করুন, কাল বেলা আমি আসবো কাছারিতে, তখন হবে। ইতিমধ্যে কাছারির ছোকরা চাকর একটা ঘটিতে কিছু দুধ ও কোচরে কিছু মুড়ি লইয়া ফিরিল। নরহরি বলিল, আপনি সেবা করুন লায়েব বাবু, আজ আসি, কাল কথাবার্তা হবে। কাছারি ঘরের দোরটা একটু ভালো করে আগর বন্ধ করে শোবেন রাতে, বড্ড বাঘের ভয় হয়েছে আজ কটা দিন। বিপিন সকালে একটা বিষয়ে নিশ্চিন্ত হইয়া বাঁচিল। তহবিলের টাকার ঘাটতি ইহারা টের পায় নাই, তবু টাকাটা এবার তহবিলে শোধ করিয়া দিতে হইবে। জমিদার হিসাব তলব করিতে পারেন, এতদিন পরে যখন সে আসিয়াছে, তাহা হইলে অন্তত 80 টাকার আপাতত দরকার এই 3 দিনের মধ্যে। 3টি দিন বাকি মোটে, এখন কোনো ফসলের সময় নয়। 80 টাকা আদায় হইবে কোথা হইতে? পাইক গিয়া প্রজাপত্র ডাকাইয়া আনিল। সকলের মুখেই এক বুলি, এখন টাকা তারা দেয় কি করিয়া? নরহরি দাস 15টি টাকা দিল। ইহার বেশি তাহার গলা কাটিয়া ফেলিলেও হইবে না। বিপিন নিজে প্রজাদের বাড়ি বাড়ি ঘুরিয়া আরো 10টি টাকা আদায় করিল 2 দিনে। ইহার বেশি হওয়া বর্তমানে অসম্ভব। বিপিন একবার কামিনী গোয়ালিনীকে ডাকাইল। এই অঞ্চলের অনেকে জানে যে বিপিনের বাবা বিনোদ চাটুর্যের সঙ্গে কামিনীর নাকি বেশ একটু ঘনিষ্ঠতা ছিল। এখন কামিনীর বয়স 55-56, এক হাড়া, শ্যামবর্ণ, হাতে মোটা সোনার অনন্ত। সে বিপিনকে স্নেহের চক্ষে দেখে। বিপিন যখন 10-12 বছরের বালক বাবার সঙ্গে কাছারিতে আসিত, তখন হইতেই সে বিপিনকে জানে।
বিপিনও তাহাকে সমীহ করিয়া চলে। কামিনী প্রথমে আসিয়াই বিপিনের ছোট ভাইয়ের কথা জিজ্ঞাসা করিল। বাবা, তারে তুমি কলকাতায় নিয়ে গিয়ে বড় একটা ডাক্তার দেখাও, ওখানে বাঁচবে না। রানাঘাটের হাসপাতালে কি হবে? ছোড়াটাকে তোমরা সবাই মিলে মেরে ফেলবা দেখছি। করি কি মাসিমা, জানো তো অবস্থা। বাবা মারা যাওয়ার পরে সংসারে আগের মতো জুত নেই। বাবার দেনা শোধ দিয়ে। কামিনী ঝাঁঝিয়া উঠিয়া বলিল, কর্তার দেনার জন্যে যায়নি, গিয়েছে তোমার উড়ুনচুরে স্বভাবের জন্যে। আমি জানি না কিছু। কর্তা যা রেখে গিয়েছিলেন করে, তাতে তোমাদের দুই ভাইয়ের ভাতের ভাবনা হতো না। বিষয় আশয় গোলাপালা তোমার পৈতের সময় 1000 লোক পাত পেরে বসে খেয়েছিল। কম বিষয়টা করে গিয়েছিলেন কর্তা? তোমরা বাবা সব ঘুচুলে, তার মতো লোক তোমরা হলে তো। বিপিন দেখিল সে ভুল করিয়াছে। বাবার কোনো ত্রুটির উল্লেখ ইহার সামনে করা উচিত হয় নাই। সে বরাবর দেখিয়া আসিয়াছে কামিনী মাসি তাহা সহ্য করিতে পারে না। ইহার কাছে কিছু টাকা আদায় করিতে হইবে, রাগাইয়া লাভ নাই। সুর বেশ মোলায়ম করিয়া বলিল, ও কথা যাক মাসিমা, কিছু টাকা দিতে পারো? এই গোটা 40 টাকা কিস্তির সময় আদায় করে আবার দেব। কামিনী পূর্ববৎ ঝাঁজের সঙ্গেই বলিল, টাকা টাকা, টাকার গাছ দেখেছ কিনা আমার? সেবারে 1 কাড়ি টাকা যে নিলে আর উপহাত করলে না। আর একবার দিলাম 20 টাকা পুজোর সময়। তোমার কেবলই টাকার দরকার হলেই মাসি মাসি। বাতে যে পঙ্গু হয়ে পড়েছিলাম 20-25 দিন, খোঁজ করেছিলে মাসিমা বলে। বিপিন কামিনী মাসিকে কি করিয়া চালাইতে হয় জানে। তরুণ তরুণীদের কাছে প্রৌঢ় বা প্রৌঢ়াদের দুর্বলতা ধরা পড়িতে বেশিক্ষণ লাগে না। তাহারা জানে উহাদের কি করিয়া হাতে রাখিতে হয়। সুতরাং বিপিন হাসিয়া বলিল, খোকার ভাতের সময় তোমায় নিয়ে যাব বলে সব ঠিক মাসি। এমন সময় বলাই তো অসুখে পড়ল। তোমার টাকা কড়িও সব তো এতদিন শোধ হয়ে যেত, ওর অসুখটা যদি না হতো। কামিনী কিছুক্ষণ চুপ করিয়া কি ভাবিল, তারপর হঠাৎ জবাব দিল, আচ্ছা হয়েছে ঢের, আর বলার কাজ নেই বাপু। বেলা হয়েছে, চললাম আমি। কদিন আছো এখানে? মঙ্গলবার সন্ধেবেলা কি বুধবার সকালে যাব। মাসিমা, যা বললাম কথাটা মনে রেখো। টাকাটা যদি জোগাড় করে দিতে পারতে তবে বড্ড উপকার হতো। তোমার কাছে না চাইবো তো কার কাছে চাইবো বলো? কামিনী সে কথায় তত কান্না দিয়া আপন মনে চলিয়া গেল। যাইবার সময় বলিয়া গেল, তোমার পাইককে কি ওই নটবরের ছেলেটাকে আমার বাড়িতে পাঠিয়ে দিও, পেঁপে পেকেছে সঙ্গে দেব। মঙ্গলবার বৈকালে কামিনীর কাছে পাওয়া গেল 25টা টাকা। ধোপাকালির হাট হইতে জমিদার গিন্নির ফরমাস মতো জিনিসপত্র কিনিয়া বিপিন বুধবার শেষ রাত্রের দিকে গরুর গাড়ি করিয়া রওনা হইল এবং বেলা 10টার সময় পলাশপুর আসিয়া পৌঁছিল। জমিদার বাড়ি পৌঁছিবার পূর্বে শুনিল জামাইবাবু কাল রাত্রে আসিয়া পৌঁছিয়াছেন। জমিদার বাবুর অবস্থা এখন তত ভালো নয় বলিয়া তেমন বড় পাত্রে মেয়েকে দিতে পারেন নাই। জামাই আইন পাশ করিয়া আলিপুর কোর্টে ওকালতি করেন। কলিকাতায় বাড়ি আছে, পৈতৃক বাড়ি, যদিও দেশেই পলাশপুরের কাছেই নোনাপাড়া। তরি তরকারির ধামা গরুর গাড়ি হইতে নামাইতে দেখিয়া জমিদার গৃহিণী খুশি হইয়া বলিলেন, ওই দেখো বিপিন মহাল থেকে কত জিনিসপত্র এনেছে। কুমড়োটা কে দিলে বিপিন? কি চমৎকার কুমড়োটি। বিপিন বলিল, দেবে আবার কে? কাল হাটে কেনা। আর এই পটল ঝিঙে শাকের ডাঁটা? ও সব হাটে কেনা। দেবে কে বলুন? কার দৌড়েই বা আমি চাইতে যাব?
ওমা, সব হাটে কেনা? তা এত জিনিস পয়সা খরচ করে না আনলেই হতো। মহল থেকে আগে তো দেখেছি কত জিনিসপত্র আসতো, তোমার বাবাই আনতেন। আর আজকাল ছাই বলতে রাইও তো কখনো দেখিনি। ওটা কি মাছ দেখছি যে? বেশ মাছ, ওটাও কেনা নাকি? 2.5 7 আনা দরে, 17.5 আনায় নগদ কেনা। জমিদার গিন্নি বিরক্তির মুখে বলিলেন, কে বাপু তোমায় বলেছিল নগদ পয়সা ফেলে 2.5 মাছ কিনে আনতে? মহালে নেই 1 পয়সা আদায়, এর ওপর তরি তরকারি মাছে 2 টাকার ওপর খরচ করে ফেলতে কে বলেছিল জিজ্ঞেস করি? বিপিন বলিল, 2 টাকার ওপর কি বলছেন? 3.5 টাকা খরচ হয়েছে। আপনি সেই 1 নাগরি আখের গুড় আনতে বলেছিলেন, তাও এনেছি। 7.5 নাগরি, 3 আনা করে সের হিসেবে। জমিদার গিন্নি রাগিয়া বলিলেন, থাক, আর হিসেব দেখাতে হবে না। তোমাকে আমি ওসব কিনে আনতে কি বলেছিলাম যে আমার কাছে হিসেব দেখাচ্ছ? বিপিন খুশির সহিত ভাবিল, বেশ হয়েছে, মরছেন জ্বলে পয়সার খরচ হয়েছে বলে। কি কঞ্জুস আর কি ছোট নজর রে বাবা! মুখে সে কোনো কথা না বলিয়া চুপ করিয়া রহিল। জামাইটির সঙ্গে তাহার দেখা হইল বিকালের দিকে। বয়স 26-27 বছর, একটু হৃষ্টপুষ্ট, চোখে চশমা, গম্ভীর মুখ। বৈঠকখানায় বসিয়া কি ইংরেজি কাগজ পড়িতেছিলেন। বিপিন বার কয়েক বৈঠকখানায় যাওয়া আসা করিল বটে, কিন্তু জামাইবাবু বোধ করি তাহার অস্তিত্বের প্রতি বিশেষ কিছু মনোযোগ না দিয়াই এক মনে খবরের কাগজ পড়িয়া যাইতে লাগিলেন। বিপিনের রাগ হইল। তখনই সে সংকল্প করিল, সেও দেখাইবে বড় লোকের জামাইকে সে গ্রাহ্যও করে না। তুমি আছো বড় লোকের জামাই, তা আমার কি? বিপিন বৈঠকখানা ঘরে ঢুকিয়া ফরাস বিছানো চৌকির একপাশে বসিয়া রহিল খানিকক্ষণ নিঃশব্দে। 10 মিনিট কাটিয়া গেল। জামাইবাবু তাহার দিকে ফিরিয়াও চাহিলেন না বা একটা কথাও বলিলেন না। বিপিন পকেট হইতে বিড়ি বাহির করিয়া ধরাইল এবং ইচ্ছা করিয়াই ধোঁয়া ছাড়িতে লাগিল এমন ভাবে যাহাতে জামাইয়ের চোখে পড়ে। জামাইবাবু বোধ হয় এবার ধূম্র হইতে বহ্নিমান পর্বতের অস্তিত্ব অনুমান করিয়া খবরের কাগজ চোখের সম্মুখ হইতে নামাইলেন। বিপিনকে তিনি চেনেন, বিবাহের পর 2-3 বার দেখিয়াছেন। শ্বশুরের জমিদারির জনৈক কর্মচারী বলিয়া জানেন। তাহাকে এরূপ নির্বিকার ও বেপরোয়া ভাবে তাহার সম্মুখে বিড়ি ধরাইয়া খাইতে দেখিয়া তিনি বিস্মিত তো হইলেনই, লোকটার বেয়াদবিতে একটু রাগও হইল। কিন্তু সে বেয়াদবি সীমা অতিক্রম করিয়া তাহাকে সম্পূর্ণ নির্বাক করিয়া দিল, যখন সেই লোকটা দাঁত বাহির করিয়া একগাল হাসিয়া বলিল, জামাইবাবু কেমন আছেন? চিনতে পারেন? বিড়ি টিড়ি খান নাকি? নিন না, আমার কাছে আছে। কথা শেষ করিয়া লোকটা একটা দেশলাই ও বিড়ি তাহার দিকে আগাইয়া দিতে আসিল। নিতান্ত বেয়াদব ও অসভ্য। জামাইবাবু বিপিনের দিকে না চাহিয়া গম্ভীর মুখে সংক্ষেপে উত্তর দিলেন, থাক, আছে আমার কাছে, বলিয়া পকেট হইতে রৌপ্য নির্মিত সিগারেটের কেস বাহির করিয়া একটি সিগারেট ধরাইলেন। বিপিন ইহাতে অপমানিত মনে করিল। প্রতিশোধ লইবার জন্য পাল্টা অপমানের অন্য কোনো ফাঁক খুঁজিয়া না পাইয়া সে বলিয়া উঠিল, জামাইবাবুরও কি সিগারেট? একটা এদিকে দিন দিকি। বাড়ির গোমস্তা জমিদার বাবুর জামাইয়ের নিকট সিগারেট চায়? ইহার অপেক্ষা বেয়াদবি ও অপমান আর কি হইতে পারে? বিপিন সিগারেটের জন্য গ্রাহ্যও করে না, কিন্তু লোকটাকে অপমান করিয়াই তাহার সুখ।
জামাইবাবু কিন্তু রৌপনির্মিত সিগারেট কেস হইতে একটা সিগারেট বাহির করিয়া তাহার দিকে ছুড়িয়া দিলেন, কোনো কথা বলিলেন না। বিপিন সিগারেট ধরাইয়া বলিল, তারপর জামাইবাবু কবে এলেন? কাল রাত্রে? বাড়ির সব ভালো তো? আপনি এখন সেই আলিপুরি ওকালতি করছেন? বেশ বেশ। দিদিমণি আর ছেলেপুলেদের সব এখানে এনেছেন নাকি? এতগুলি কথার উত্তর দিতে গিয়া জামাইবাবু একবারও তাহার দিকে চাহিলেন না, বা খবরের কাগজ সেই যে আবার চোখের সামনে ধরিয়া আছেন তাহা হইতে চোখও নামাইলেন না। বিপিনের ইচ্ছা হইল আরো একটু শিক্ষা দেয় এই শহুরে চালবাজ লোকটাকে। অন্য কোনো উপায় না ঠাউরাইতে পারিয়া বলিল, মানির শরীর বেশ ভালো আছে তো? মানি জমিদার বাবুর মেয়ে সুলতার ডাকনাম। ডাকনামে গ্রামের মেয়েকে ডাকা এমন কিছু আশ্চর্য নয়, যদি বিপিনের বয়স বেশি হইত। কিন্তু তাহার বয়স জামাইয়ের চেয়ে এমন কিছু বেশি নয়, বা সুলতাও নিতান্ত বালিকা নয়। কম করিয়া ধরিলেও সুলতা 22 বছরে পড়িয়াছে গত জ্যৈষ্ঠ মাসে। এইবার প্রত্যাশিত ফল ফলিল বোধ হয়। জামাইবাবু হঠাৎ মুখ হইতে খবরের কাগজ নামাইয়া বিপিনের দিকে চাহিয়া একটু কড়া গম্ভীর সুরে প্রশ্ন করিলেন, মানিকে? অর্থাৎ মানিকে তিনি ভালো রকমেই জানেন, কিন্তু জমিদার বাড়ির মেয়েকে মানি বলিয়া সম্বোধন করিবার বেয়াদবি তোমার কি করিয়া হইল? ভাবখানা এইরূপ। বিপিন বলিল, মানি মানে দিদিমণি, বাবুর মেয়ে। আমরা মানি বলেই জানি কি না? আমাদের চোখের সামনে মানুষ। ঠিক এই সময় চা ও জলযোগের জন্য অন্দর বাড়ি হইতে জামাইবাবুর ডাক পড়িল। বিপিন বসিয়া আরেকটি বিড়ি ধরাইল। শহুরে জামাইবাবুর চালবাজি সে ভাঙিয়া দিয়াছে। বিপিনকে এখনো চেনে নাই। চাকরির পরোয়া সে করে না, আর কেহ যে তাহার সামনে চাল দেখাইয়া তাহাকে ছোট করিয়া রাখিবে, তাহার ইহা অসহ্য। ঝি আসিয়া বলিল, নায়েব বাবু, মা ঠাকুরন বললেন আপনি কি এখন জল টল কিছু খাবেন? রাগে বিপিনের গা জ্বলিয়া গেল। এইভাবে জিজ্ঞাসা করিয়া পাঠাইলে অতি বড় নির্লজ্জ লোক কি বলিতে পারে যে সে খাইবে? ইহাই ইহাদের বলিয়া পাঠাইবার ধরন। সাধে কি সে এখানে থাকিতে নারাজ? রাত্রে খাওয়ার সময়ও এই ধরনের ব্যাপার অন্য রূপ লইয়া দেখা দিল। দালানের একপাশে জামাইবাবু ও তাহার খাবার জায়গা হইয়াছে। জামাইয়ের পাতে চারিদিকে 18টা বাটে। তাহাকে দিবার সময় সব জিনিসই পাতে দিয়া যাইতেছে। তাহার পরে দেখা গেল জামাইবাবুর পাতে পড়িল পোলাও, তাহার পাতে সাদা ভাত। অথচ বিপিন বিকাল হইতেই খুশির সহিত ভাবিয়াছে রাত্রে পোলাও খাওয়া যাইবে। পোলাও রান্নার কথা সে জানিত। কি ভাগ্য, জামাইয়ের পাতে লুচি দেওয়ার সময় জমিদার গিন্নি তাহার পাতেও খাঞ্চার লুচি দিলেন। বিপিন খাইয়ে লোক। চারখানি লুচি শেষ করিয়া বসিয়া আছে দেখিয়া জমিদার গিন্নি বলিলেন, বিপিনকে লুচি দেব? ইহা জিজ্ঞাসা নয়, দিব্য পরিস্ফুট স্বগত উক্তি। অর্থাৎ ইহা শুনিয়া যদি বিপিন লুচি আনিতে বারণ করিয়া দেয়। কিন্তু বিপিন তরুণ যুবক, ক্ষুধাও তাহার যথেষ্ট। চক্ষু লজ্জা করিলে তাহার চলে না। সে চুপ করিয়া রহিল। জমিদার গিন্নি আবার 4খানা গরম লুচি আনিয়া তাহার পাতে দিলেন। বিপিন সে কখানা শেষ করিতে এবার কিছু বিলম্ব করিল, চক্ষু লজ্জায় পড়িয়া। কারণ ওদিকে জামাইবাবু হাত গুটাইয়াছেন। জমিদার গিন্নি ঘরের দোরে ঠেস দিয়া দাঁড়াইয়াছিলেন। বলিলেন, বিপিনকে লুচি দেব? ইহাও জিজ্ঞাসা নয়।
পূর্ববৎ স্বগত উক্তি, তবে বিপিনকে শুনাইয়া বটে। বিপিন ভাবিল, ভালো মুশকিলে পড়া গেল। লুচি দেব, লুচি দেব, দেবার ইচ্ছে হয় দিয়ে ফেললেই তো হয়, মুখে অমন বলার কি দরকার? জমিদার গৃহিণী যদি ভাবিয়া থাকেন যে বিপিন আর লুচি আনিতে বারণ করিবে, তবে তাহাকে নিরাশ হইতে হইল। বিপিন কোনো কথা কহিল না। আবার 4খানা লুচি আসিল। চারিখানি করিয়া ফুলকো লুচিতে বিপিনের কি হইবে? সে পাড়া গায়ের ছেলে, খাইতে পারে। ওরকম এক ধামা লুচি হইলে তবে তাহার কুলায়। কাজে সে বলিল, না মাসিমা, লুচি খাওয়া অভ্যেস নেই, ভাত না হলে যেন খেয়ে তৃপ্তি হয় না। জমিদার গিন্নি ভাত আনিয়া দিলেন। মনে হইল তিনি নিঃশ্বাস ফেলিয়া বাঁচিয়াছেন। বিপিন মনে মনে হাসিল। খাওয়া শেষ করিয়া সে বাহিরের ঘরে যাইতেছে। রোয়াকের কোণের ঘরের জানালার কাছ দিয়া যাইবার সময় তাহাকে কে ডাকিল, ও বিপিনদা। বিপিন চাহিয়া দেখিল জানালার গড়াদে ধরিয়া ঘরের ভিতরে জমিদার বাবুর মেয়ে মানি দাঁড়াইয়া আছে। মানি দেখিতে বেশ সুশ্রী, রঙর মায়ের মতো ফর্সা, এখনো একহারা চেহারা আছে, তবে বয়স হইলে মায়ের মতো মোটা হইবার সম্ভাবনা রইয়াছে। মানি বুদ্ধিমতী মেয়ে, বেশভূষার প্রতি চিরকালই তাহার সযত্ন দৃষ্টি। এখনো যে ধরনের একখানি রঙিন শাড়ি ও হাফহাতা ব্লাউজ পরিয়া আছে, পাড়া গায়ের মেয়েরা তেমন আটপৌরে সাজ করিবার কল্পনাও করিতে পারে না, এ কথা বিপিনের মনে হইল। বিপিনের বাবা বিনোদ চাটুর্যে যখন এদের স্টেটে নায়েব ছিলেন, বিপিন বাপের সঙ্গে বাল্যকালে কত আসিত এদের বাড়িতে। মানির তখন 9-10 বছর বয়স। মানির সঙ্গে সে কত খেলা করিয়াছে। মানির সাহায্যে উপরের ঘরের ভাড়ার হইতে আমসত্ত্ব ও কুলের আচার চুরি করিয়া দুইজনের সিঁড়ির ঘরে লুকাইয়া দাঁড়াইয়া খাইয়াছে। মানির পড়া বলিয়া দিয়াছে। বিপিনের পৈতা হইবার পর মানি একবার বিপিনের ভাতের থালায় নিজের পাত হইতে কি একটা তুলিয়া দিয়া বিপিনের খাওয়া নষ্ট করার জন্য মায়ের নিকট হইতে খুব বকুনি খায়। সেই মানি কত বড় হইয়া গিয়াছে, ওর দিকে যেন আর তাকানো যায় না। বিপিন বলিল, মানি কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো বিপিনদা? বিপিনের মনে হইল তাহার সহিত কথা বলিবার জন্যই মানি এই জানালার ধারে অনেকক্ষণ হইতে দাঁড়াইয়া আছে। মানিকে একসময় বিপিন যথেষ্ট স্নেহের চক্ষে দেখিত। ভালোবাসা হয়তো তখনও ঠিক জন্মায় নাই, কিন্তু বিপিনের সন্দেহ হয় মানি তাহাকে যে চক্ষে দেখিত, তাহাকে শুধু স্নেহ বা শ্রদ্ধা বলিলে ভুল হইবে। তাহা আরো বড়, ভালোবাসা ছাড়া তাহার অন্য কোনো নাম দেওয়া বোধ হয় চলে না। মানির কথা বিপিন অনেকবার ভাবিয়াছে। এক সময় মানি ছিল তাহার চোখে নারীর সৌন্দর্যের আদর্শ। মনোরমাকে বিবাহ করিবার সময় বাসর ঘরে মানির মুখ কতবার মনে আসিয়াছে। তবে সে আর 6-7 বছরের কথা, তাহার নিজের বয়সে হইতে চলিল 27-28। বিপিন বলিল, খুব ভালো আছি, তুমি যে মাথায় খুব বড় হয়ে গিয়েছ মানি। বিপিনদা, ওরকম করে কথা বলছো কেন? আমি কি নতুন লোক এলাম? বিপিনের মনে পড়িল মানিকে সে কখনো তুমি বলে নাই, চিরকাল তুই বলিয়া আসিয়াছে। এখন অনেক দিন পরে দেখা, প্রথমটা একটু সংকোচ বোধ করিতেছিল। বলিল, কলকাতার লোক এখন তোরা, তুই কি আর সেই পাড়াগে ছোট্ট মানিটি আছিস? তুমি কি আমাদের কাছারিতে কাজে ঢুকেছ? হ্যাঁ,
না ঢুকে করি কি, সংসার একেবারে অচল। তোর কাছে বলতে কোনো দোষ নেই মানে। যেদিন এখানে এলুম এবার, না হাতে একটি পয়সা, না ঘরে এক মুঠো চাল, আর ধর লেখাপড়াই বা কি জানি, কিছুই না। কিন্তু তুমি এখানে টিকতে পারবে না বিপিনদা। তুমি ঘোর খামখেয়ালি মানুষ। তোমায় আর আমি চিনি নে। বিনোদ কাকা যেরকম করে কাজ করে টিকে থেকে গিয়েছেন, তুমি কি তেমন পারবে? আজই কি সব করেছো? 2-3 টাকা খরচ করে দিয়েছ, মা বলছিলেন বাবাকে, বলিয়া মানি হাসিল। বিপিন বলিল, যদি খরচই করে থাকি সে তো তোদেরই জন্যে। তুই এসেছিস এতকাল পরে, একটু ভালো মাছ না খেতে পেলে তুই বা কি ভাববি? মানি মুখ টিপিয়া হাসিয়া বলিল, মহাল থেকে মাছ আনলে না কেন? কে মাছ দেবে বিনি পয়সায় তোদের মহালে? বাবার আমলের সে ব্যাপার আর আছে নাকি? এখন লোক হয়ে গিয়েছে চালাক, তাদের চোখ কান ফুটেছে। তোর মা কি সে খবর রাখেন? তা নয়, বিনোদ কাকার মতো ডান পিঠে দুধেও তো তুমি নও বিপিনদা। তুমি ভালো মানুষ ধরনের লোক, জমিদারির কাজ করা তোমার দ্বারা হবে না। শেষ কথাগুলি মানি যথেষ্ট গাম্ভীর্যের সহিত বলিল। বিপিন হাসিয়া উঠিয়া বলিল, তাই তোরে মানি, একেই না বলে জমিদারের মেয়ে। দস্তুর মতো জমিদারি চালের কথাবার্তা হচ্ছে যে। মানি বলিল, কেন হবে না বলো? আমি জমিদারের মেয়ে তো বটেই, সংস্কৃত তো পড়নি বিপিনদা? সংস্কৃতে একটা শ্লোক আছে, সিংহের বাচ্চা জন্মেই হাতির মুন্ডু খায়। আর থাক থাক, তোরা সংস্কৃতে বিদ্যে দেখাতে হবে না, ওসবের ধার মারাইনি কখনো। আচ্ছা আসি মানি, রাত হয়ে যাচ্ছে। মানি বলিল, শোনো শোনো, যেও না, রাত এখন তো ভারী। আচ্ছা বিপিনদা, ভারী দুঃখ হয় আমার, লেখাপড়াটা কেন ভালো করে শিখলে না? তোমার চেহারা ভালো, লেখাপড়া শিখলে চাকরিতে তোমায় যেচে আদর করে নিত, এ আমি বলতে পারি। বিপিন বলিল, আচ্ছা মানি, একবার তুই আর আমি ভাড়ার ঘর থেকে কুলচুর চুরি করে খেয়েছিলাম, মনে পড়ে? সিঁড়ির ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছিলুম। মানি বলিল, তার মনে নেই? সেসব একদিন গিয়েছে, কিন্তু আমার কথা ওভাবে চাপা দিলে চলবে না। লেখাপড়া শিখলে না কেন বলো? বিপিন হাসিয়া বলিল, ও কি আমার কৈফিয়ত তবলকারিনী রে। পরে ঈষৎ গম্ভীর মুখে বলিল, সে অনেক কথা, সে কথা তোর শুনে দরকারও নেই। তবে তোর কাছে মিথ্যে কথা বলবো না। হলো কি জানিস, বাবা মারা গেলেন বিস্তর বিষয় সম্পত্তি ও কাঁচা টাকা রেখে। আমি তখন সবে 20 বছরে পা দিয়েছি, মাথার ওপর কেউ নেই। টাকা উড়োতে আরম্ভ করে দিলাম, পড়াশুনো ছাড়লাম, বিষয় সম্পত্তি নগদ টাকা পেয়ে কম দরে মৌরসি বিলি করতে লাগলাম। বদখেয়ালের পরামর্শ দেবারও লোক জুটে গেল অনেক। কত দূর যে নেমে গেলাম। মানি এক মনে শুনিতেছিল। শিহরিয়া উঠিয়া বলিল, বলো কি বিপিনদা? তোর কাছে বলতে আমার কোনো সংকোচ নেই, সংকোচ হলেও কোনো কথা লুকোবো না। আজ এত দুঃখ পাবো কেন মানি? এখানে চাকরি করতে আসবো কেন? কিন্তু এখন বয়স হয়ে বুঝেছি কি করে হাতের লক্ষ্মী ইচ্ছে করে বিসর্জন দিয়েছিলাম তখন। তারপর ওই যে বলছিলাম, নানা রকম বদখেয়ালে টাকাগুলো এবং বিষয় আশয় জলাঞ্জলি দিয়ে শেষে পড়লাম ঘোর দুর্দশায়। খেতে পাইনে, এমন দশায় এসে পৌঁছলাম। মানির মুখ দিয়া এক ধরনের অস্ফুট বিস্ময় ও সহানুভূতির স্বর বাহির হইল, বোধহয় তাহার নিজেরও অজ্ঞাতসারে। বিপিনের বড় ভালো লাগিল মানির এই দরদ ও তাহার সতেজ সহজ সজীব সহানুভূতি। সেসব কথাগুলো তোর কাছে বলবো না,
মিছে তোর মনে কষ্ট দেওয়া হবে। এই রকমে 1.5 বছর কেটে গেল। তারপর তোর বাবার কাছে এলুম চাকরির চেষ্টায়, চাকরি পেয়েও গেলাম। এই হলো আমার ইতিহাস। তবে এ চাকরি পোষাবে না, সত্যি বলছি। এ আমার অদৃষ্টে টিকবে না। দেখি অন্য কোথাও ভাগ্য পরীক্ষা করে। মানে অত্যন্ত একমনে কথাগুলি শুনিতেছিল। গম্ভীর মুখে বলিল, একটা কথা আমার শুনবে? কি? আমায় না জানিয়ে তুমি এ চাকরি ছাড়বে না বলো? সে কথা দেওয়া শক্ত মানি। সত্যি বলছি, তুই এসেছিস সেখানে তাই, নইলে বোধহয় এবার বাড়ি থেকে আসতাম না। তবে যে কদিন তুই আছিস সে কদিন আমিও থাকব, তারপর কি হয় বলতে পারছি নে। চিরকালটা তোমার একভাবে গেল বিপিনদা। নিজের গো ও বুদ্ধিতে কষ্ট পেলে চিরদিন। আমার কথা একটিবার রাখো বিপিনদা। তেজ দেখানোটা একবারের জন্য বন্ধ রাখো। আমায় না জানিয়ে চাকরি ছেড়ো না। আমি তোমার ভালোর চেষ্টাই করব। বিপিন হাস্য মিশ্রিত ব্যঙ্গের সুরে বলিল, ওহ, মানি পরের উপকারে মন দিয়েছে দেখছি। এমন মূর্তিতে তো তোকে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না মানি। মানি রাগত ভাবে বলিল, আবার? না না, আচ্ছা, তোর কথাই শুনবো, যা, রাগ করিস না। কথা দিলে। এই সময় ঘরের মধ্যে মানির ছোট ভাই সুধীর আসিয়া পড়াতে মানি পিছন ফিরিয়া চাহিল। বিপিন তাড়াতাড়ি বলিল, চলি মানি, শুই গে, রাত হয়েছে। শরীর ক্লান্ত আছে খুব। সারা দিন মহালে ঘুরেছি টোটো করে রোদ্দুরে। কেমন লাগলো বিপিনের সংসার শুনে? বুঝতেই পারছেন তো বিপিনের সংসারটা ঠিক কেমন। বিপিনের সংসারে আরো কি কি ঘটে সেটা জানার জন্য অবশ্যই পরের পর্বটা শুনতে হবে। প্রথম পর্ব কেমন লাগলো, বিপিনের সংসার উপন্যাসটি কেমন লাগলো, আর আমার কণ্ঠেই বা উপন্যাসটি কেমন লাগলো, সমস্তটাই আপনারা লিখে জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আবারও পরের পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। ভালো থাকবেন। নমস্কার।